ফেরেকের হট্টমেলা নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়, বাংলা টেলিভিশনে প্রথমবার যুদ্ধক্ষেত্র থেকে স্টুডিও, সোজা প্রশ্নের T20, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। 2018 লোকসভা নির্বাচন হয়েছিল। 18টা কেন্দ্রে পদ্ম ফুটিয়েছিল বিরোধী শিবির। তারপর থেকে রাজ্যে এক অদ্ভুত পালাবদলের ছবির সাক্ষী থেকেছি আমরা সংবাদ মাধ্যম। একদিকে বিপুল পরিমাণ মানুষের সমর্থন, একদিকে শাসক বিরোধী যে স্বর, সেই স্বরকে আরো মজবুত করে তোলার চেষ্টা, আর পাশাপাশি শাসক দলের ভাঙন। কারণ প্রত্যেকের বিশ্বাস ছিল এবারে অর্থাৎ 2021-এ পালাবদলটা বুঝি হয়েই গেল, মানে পরিবর্তনটা চলেই গেল। কিন্তু কি দেখলাম শেষ পর্যন্ত? এটা 2022, পড়ে গেল জুলাই মাস, পরপর ভোটে বিপর্যয়, দলীয় কোন দল, কাদা ছোড়াছুড়ি, দলে ভাঙন, দলীয় নেতাদের আলটপকা মন্তব্যে অস্বস্তি, সঙ্গে দোসর ভোট পরবর্তী হিংসা। যে হিংসায় সবচেয়ে বড় অভিযোগ যে দলীয় যে কর্মী তাদের পাশে না দাঁড়ানো যখন প্রয়োজন ছিল। যদিও লড়াই হয়েছে, আইনি লড়াই হয়েছে, চেষ্টা চলেছে। বিধানসভা ভোটের পর থেকে রাজ্য বিজেপির সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। পদ্মবন বিস্তার তো দূরে থাক, একের পর এক ভোটে পদ্মের রক্তক্ষরণ চলছে। বছর ঘুরলে পঞ্চায়েত নির্বাচন, আর তারপর দেশের ভোট। প্রত্যেকে বলছেন এই মুহূর্তে পাখির চোখ 2024-এর লোকসভা ভোট, যেখানে শাসক দল রাজ্যে তৃণমূল কংগ্রেস, তাদেরও স্বপ্ন 2024-এর লোকসভা নির্বাচনে বড় ভূমিকা পালন করার। আর অন্যদিকে 2014 লোকসভা ভোটে আমাদের রাজ্যে যে চমকপ্রদ উত্থান ঘটেছিল বিজেপির, তারপর থেকে রাজ্যে প্রধান বিরোধী দল তারা। কিন্তু গত বিধানসভা ভোটে 2 অঙ্কে আটকে পড়েছে বিজেপি। আর তারপর থেকেই বিপর্যয়ের শুরু, একের পর এক ভোটে ধাক্কা। সময় যখন ভালো যায় তখন অনেকেই দলে আসতে চায়, কিন্তু চ্যালেঞ্জে যত বাড়তে থাকে চ্যালেঞ্জ, ছবিগুলো পাল্টে যায়। যারা একসময় শাসক দলে থাকতে না চেয়ে আপ্রাণ চেষ্টা চালিয়ে হাতে পায়ে ধরে মরিয়া প্রয়াস করে বিরোধী দলে নাম লিখিয়েছিলেন, যেই দেখলেন যে ভোটের রেজাল্টটা ঠিক মনোমতো হলো না, সেই সময় আবারও সেই দলে থেকে দলে কাজ না করতে পারার অদ্ভুত অভিযোগ। এবং সেখানে তার সঙ্গে কোথাও জুড়ে গেল ভুল করেছি, তৃণমূল ছাড়া বাঁচতে পারছি না, বিভিন্ন ধরনের মন্তব্য। সেখান থেকে আবারও এক এক করে ঘর ওয়াপসি। আর বিজেপির অন্দরে শুরু হয়ে গেল দোষারোপ, পাল্টা দোষারোপ, আর সেখান থেকে ভাঙন। কিন্তু পুরোটাই কি ভাঙন? অনেকেই তো রয়ে গেলেন, অন্য দল থেকে এসেও অনেকে রয়ে গেলেন, অনেকে শুরু থেকে রাশ টেনে ধরে মাটি কামড়ে পড়ে থেকেও রয়ে গেলেন, আর অনেকে নতুন দায়িত্ব নিয়েও লড়ে যাচ্ছেন। তার সঙ্গে সংবাদ মাধ্যমে প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি তো ছিলই। বঙ্গজ রাজনীতিতে বিজেপির ট্রেন্ড দেখে মনে হওয়াটা স্বাভাবিক যে 2014 লোকসভা ভোটে বিজেপির জয়ের নেপথ্যে তাহলে কি শুধুই মোদি ঝড় ছিল, নাকি সত্যি সত্যি এ রাজ্যেও শাসক বিরোধী যে ভোট ব্যাংক তা শক্তিশালী হচ্ছিল? যদি তাই হয়ে থাকে, দ্বিতীয়টা সত্যি হয়ে থাকে, তাহলে সেই ভোট ব্যাংক তো এখনো আছে। তাহলে কি প্রশ্নের মুখে কোথাও বিরোধী দলের মুখ? তাহলে কি প্রশ্নের মুখে কোথাও বিরোধী দলের নেতৃত্বের অভাব? এই প্রশ্ন যখন উঠছে, আর এমন পরিস্থিতির মাঝখানেই পড়ে 2024-এর ঘুঁটি সাজাতে শুরু করেছে বিজেপিও। যদিও তার আগে রয়েছে পঞ্চায়েত, তবে তাদের নজরে রয়েছে রাজ্যের 19টি লোকসভা আসন। গোটা বিষয়টা কি রিপাবলিক বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দেখুন, মূলত এই যে আমাদের প্রক্রিয়া বা এই যে কর্মসূচির মূলে আমাদের গতবার হেরে যাওয়া, এবার সম্ভাবনাময় এরকম 19টি লোকসভা। এবং আমি আশাবাদী ফল নিয়ে, তার কারণ হচ্ছে এত অ্যাডভার্স সিচুয়েশনের মধ্যে আমার ওখানে জেলা নেতৃত্ব যেভাবে লড়েছে, আমরা সেইভাবে দলের কর্মীদের পাশে দাঁড়াতে পারিনি। আর্থিকভাবে যেভাবে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছে, তাদের পাহাড় প্রমাণ অর্থের সামনে আমাদের সামান্য অর্থ নিয়ে আমরা কর্মীরা লড়ে 86টি সিট আমরা জিতেছি। তো স্বাভাবিকভাবে আমরা খুব আশাবাদী যে আমাদের পঞ্চায়েতের ফল খুব ভালো হবে, এবং তার পরবর্তী সময়ে লোকসভা নির্বাচনের জন্য আমরা তৈরি হব। এবং এই 19টি লোকসভার মধ্যে বেশ কিছু লোকসভা আমার বিশ্বাস আগামী লোকসভা নির্বাচনে আমরা জয়লাভ করব।
2014 বিজেপির চমকপ্রদ উত্থানের পর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। দিলীপের হাত থেকে রাজ্য বিজেপির রাশ এখন সুকান্তর হাতে। আর সুকান্তর সামনে এখন দুটি চ্যালেঞ্জ, পঞ্চায়েত ভোট আর লোকসভা। সামনের বছরই পঞ্চায়েত ভোট আর তারপরের বছরে এই লোকসভা। তাই এখন থেকে অঙ্ক কষা শুরু হয়ে গিয়েছে বিজেপির, যদিও পাল্টা অঙ্ক কষা শুরু হয়েছে শাসক শিবিরেও। একবার দেখে নেওয়া যাক, দেশ জুড়ে মোট 144টি আসনে বিশেষ নজর দিয়েছে বিজেপি। সে 144টি আসনে ঠাঁই পেয়েছে এই রাজ্যের 19টা আসন। বিজেপি সূত্রে কি খবর না খবর যে গত লোকসভা ভোটে এই 19টা আসনে তুলনামূলক কম মার্জিনে পরাজিত হয় বিজেপি। তাই এবার বিশেষ গুরুত্ব দেওয়া হবে এই আসনগুলোতে। নজরে রয়েছে মালদা দক্ষিণ, কৃষ্ণনগর, জয়নগর, মথুরাপুর, বারাসত, বসিরহাট, দমদম, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, ডায়মন্ড হারবার, উলুবেড়িয়া, হাওড়া টাউন, শ্রীরামপুর, আরামবাগ, কাঁথি, তমলুক, ঘাটাল, বোলপুর এবং পূর্ব বর্ধমান। এতগুলো আসনে বাড়তি নজর দিচ্ছে, কিন্তু এই জায়গা থেকেই তো প্রশ্ন আবার উঠছে, যে আসনগুলোতে জয় পেয়েছিল বিজেপি 2018-তে, সেখানে কি নিজের ভোট ব্যাংক আদৌ ধরে রাখতে পেরেছে? 22-এ দাঁড়িয়ে 24-এর ছক কষছে বিজেপি, কাজে কি দেবে? গোটা বিষয়টাকে কটাক্ষ করতে চাননি রাজ্যের শাসক দল। আর অন্যদিকে বিজেপি তৃণমূল দুপক্ষকেই কটাক্ষ করেছেন বামেরা। কি বলছে দুপক্ষ, শুনবো। নেই কাজ তো খইবাজ, বাংলার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। সুতরাং ভারতীয় জনতা পার্টি মোদি আর অমিত শাহকে ডেলি প্যাসেঞ্জারের মতো ব্যবহার করে প্রাইভেট জেটে করে এখানকার থেকে লোক ভাঙিয়ে নিয়ে গিয়ে কলেজ জলের মতো পয়সা খরচা করে সেন্ট্রাল এজেন্সিকে কাজে লাগিয়েও টেস্ট করে নিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি জনসমর্থন প্রত্যেক দিন সকালে সূর্যোদয়ের সাথে সাথে লাফিয়ে বাড়ে। সুতরাং এসব করে লাভ হবে না, সাতমন তেলও পুড়বে না, রাধাও নাচবে না। আগামী দিনে বিজেপি একটা বাইনোকুলার এক্সিস্টেন্সে পরিণত হবে। লোককে মনে করিয়ে দিতে হবে একসময় বিজেপি বলে কোনো একটা দল এখানে ছিল। মানুষ বুঝতে পারছে যে তৃণমূলের সহযোগিতায় তৃণমূলের নেতাদের বিজেপিতে নিয়ে এসে বিজেপি কয়েকটা আসন লোকসভায় পেয়েছে অথবা বিধানসভায় পেয়েছে, এটা সত্য। কিন্তু এটা মানুষ বুঝতে পারছেন যে বিধানসভা লোকসভায় থাকলে বিরোধী দল হওয়া যায় না। বিরোধী দলের ভূমিকায় বিজেপি নেই। বিজেপি তৃণমূল তাল ঠোকাঠুকির খেলা চলছে। মানুষের নিত্যদিনের ইস্যুতে তার পাশে বিরোধী দলের ভূমিকা আমাদেরই পালন করতে হচ্ছে, আমাদেরই পালন করতে হবে। বিকল্প বিজেপি নয়, বিকল্প বামপন্থা। আমরা তো দেখেছি বিজেপির অন্দরে প্রকাশ্যে কোন দল, আদি বনাম নব্যদের দ্বন্দ্ব। বিজেপি নেতাদের প্রকাশ্যে কাদা ছোড়াছড়িও দেখেছি আমরা। সাম্প্রতিককালেও দেখলাম যে জয়প্রকাশ, অর্জুন সিং এর মতো নেতাদের দলবদল, বাবুল সুপ্রিয়র মতো কেন্দ্রীয় মন্ত্রী তারও দলবদল। এসব থেকে কার্যত একটা বিষয় স্পষ্ট হয়ে যায় যে রাজ্য বিজেপির অন্দরে সবকিছু ঠিকঠাক নেই, চির কিন্তু ধরেছে। আর এখন সেই চির মেরামত করার পাশাপাশি একেবারে নিচু স্তরের সংগঠনকে চাঙ্গা করাটাই প্রাথমিক চ্যালেঞ্জ রাজ্য বিজেপির সামনে। লোকসভা ভোটের জন্য এখন থেকে তাই বিরাট পরিকল্পনা করা যতটা সোজা হবে, মাঠে ময়দানে নেমে করে দেখানো ততটা কি সোজা হবে? বিশেষত এ রাজ্যে বিরোধীরা, যেই বিরোধী হোক না কেন, কংগ্রেস, সিপিএম বা বিজেপি, যখনই ময়দানে নেমে কাজ করতে যান তখনই তো পাল্টা প্রশ্ন ওঠে যে কাজ করাটা তো সহজ নয়, ময়দানে থাকাটা সহজ নয়। কারণ শাসক দল বিরোধীদের জন্য 1 ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। যেখানেই বিরোধীরা দাঁত ফোটাবার চেষ্টা করেন সেখানেই তাদেরকে আটকানো হয়, নেমে আসে আক্রমণ। সত্যি কি তাই? একাধিক প্রশ্ন উঠছে। এবং এই অবস্থায় সত্যি পঞ্চায়েত ভোট, যেখানে ভোট মানেই আমরা ভয় পাই, ভোট মানে কোথাও মানুষ ভয় পায়, ভোট মানেই অশান্তি, ভোট মানেই ছাপ্পা, ভোট মানেই চুরি, ভোট মানেই রক্তপাত, সেই জায়গায় দাঁড়িয়ে এখন থেকে পঞ্চায়েত ভোটের প্ল্যান করেও, পরিকল্পনা করেও শেষ পর্যন্ত পঞ্চায়েত ভোটকে কি আদৌ মসৃণ করা যাবে? এ প্রশ্ন আমারও সোজাসুজি স্বর্ণালী থেকে, মানুষের জন্য মানুষের হয়ে। তবে তার আগে চোখ রাখছি আজকের বিশেষ প্রতিবেদন। 2014 লোকসভা ভোট, দেশে পালা বদলের ভোট। দেশ জুড়ে তখন বইছে মোদি ঝড়। সেই ঝড়ের ঝাপটা লাগে বাংলাতেও। এক ধাক্কায় 18টি আসন চলে আসে বিজেপির ঝুলিতে। বাংলায় বিজেপির এক চমকপ্রদ উত্থানের অধ্যায় 2014 লোকসভা ভোট। এমন চমকপ্রদ ফল দেখে উচ্ছ্বসিত হয়ে পড়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। 2016 বিধানসভা ভোট জয়ের স্বপ্ন তখন আঁকড়ে বিজেপি।
কিন্তু সেই আশা পূরণ হলো না। 2016 সালের ভোটে 2 অঙ্কের আসনে জয়ের সন্তুষ্ট থাকতে হয় গেরুয়া শিবিরকে। তারপর একের পর এক ভোটে বিজেপির বিপর্যয়। সাম্প্রতিক নির্বাচনগুলিতেও সেই বিপর্যয়ের ধারা অব্যাহত। এসবের মাঝেই গঙ্গা দিয়ে বয়ে গেছে প্রচুর জল। রাজ্য বিজেপির দায়িত্বেও দিলীপের কাছ থেকে গিয়েছে সুকান্তর হাতে। সামনের বছর পঞ্চায়েত ভোট, তারপরই লোকসভা ভোট। সংগঠনের বর্তমান পরিস্থিতি বুঝে এখন থেকেই তাই গুটি সাজাচ্ছে পদ্ম শিবির। গতবার হেরে যাওয়া, এবার সম্ভাবনাময় এরকম 19টি লোকসভা। এই 19টি লোকসভার মধ্যে বেশ কিছু লোকসভা আমার বিশ্বাস আগামী লোকসভা নির্বাচনে আমরা জয়লাভ করব। দেশজুড়ে মোট 144টি আসনে বিশেষ নজর দিয়েছে বিজেপি। তাই 144টি আসনে ঠাঁই পেয়েছে রাজ্যের 19টি আসন। বিজেপির সূত্রে খবর, গত লোকসভা ভোটে এই 19টি আসনে তুলনামূলক কম মার্জিনে পরাজিত হয় বিজেপি। তাই এবার বিশেষ গুরুত্ব দেওয়া হবে এই আসনগুলিতে। নজরে রয়েছে মালদহ দক্ষিণ, কৃষ্ণনগর, জয়নগর, মথুরাপুর, বারাসত, বসিরহাট, দমদম, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, ডায়মন্ড হারবার, উলুবেড়িয়া, হাওড়া টাউন, শ্রীরামপুর, আরামবাগ, কাঁথি, তমলুক, ঘাটাল, বোলপুর, পূর্ব বর্ধমান। 19টি আসনের সংগঠন বিস্তার থেকে শুরু করে বুথ ভিত্তিক সশক্তিকরণ অভিযানে নামছে বিজেপি। বিজেপি সূত্রের খবর, 19টি আসনে চলতি মাস থেকে সফর করবেন কেন্দ্রীয় মন্ত্রীরা। তারা গ্রাউন্ড রিপোর্ট তৈরি করবেন এবং সেই গ্রাউন্ড রিপোর্ট জমা পড়বে দিল্লি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। তবে এসব করে কি চিরে ভিজবে কটাক্ষ শাসক দল তৃণমূলের? নেই কাজ তো খইবা, যে বাংলার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। সুতরাং ভারতীয় জনতা পার্টি মোদি আর অমিত শাহকে ডেলি প্যাসেঞ্জারের মতো ব্যবহার করে প্রাইভেট জেটে করে এখানকার থেকে লোক ভাঙিয়ে ভাঙিয়ে নিয়ে গিয়ে কলেজ জলের মতো পয়সা খরচা করে সেন্ট্রাল এজেন্সিকে কাজে লাগিয়ে টেস্ট করে নিয়েছে। সুতরাং এসব করে লাভ হবে না, 7 মণ তেলও পুড়বে না, রাধাও নাচবে না। আগামী দিনে বিজেপি একটা বাইনোকুলার এক্সিস্টেন্সে পরিণত হবে। লোককে মনে করিয়ে দিতে হবে একসময় বিজেপি বলে কোনো একটা দল এখানে ছিল। গত বিধানসভা ভোটে দক্ষিণবঙ্গে খারাপ ফলাফল। গেরুয়া শিবিরে আশা জাগিয়েছিল উত্তরবঙ্গ, কিন্তু সেই উত্তরবঙ্গেও সাম্প্রতিক একের পর এক ভোটে পরাজয় ভাবিয়ে তুলেছে বিজেপিকে। এমন অবস্থায় বিজেপির এই স্পেশাল 19টি টোটকা কি আদপেও কাজে দেবে, প্রশ্ন উঠছে। রিপাবলিক বাংলা। যে প্রশ্নগুলো নিয়ে আজকে শুরু করে শেষ করেছিলাম, কোথাও প্রতিবেদন শুরুর আগে, তারপর প্রতিবেদন নিলাম, সেই প্রশ্ন থেকে কোথাও শুরু করি আজকের আলোচনা, আজকের প্রশ্নোত্তর, আজকের ডিবেট। যে সত্যি সত্যি বিরোধীদের ক্ষেত্রে বারবার যে অভিযোগ যে মাঠে নেমে কাজ করব, যতই পরিকল্পনা করব, শেষ পর্যন্ত হবেটা কি? সেই নির্বাচন মানেই তো রক্ত ঝরবে, নির্বাচন মানেই তো ছাপ্পা ভোট, নির্বাচন মানেই তো কোথাও বিরোধীদের আটকে দেওয়া। পাল্টা শাসক দলের এই বক্তব্য যে এত আগে থেকে করেই বা কি হবে, আপাতত বিরোধীরা তো আস্তে আস্তে তারা তো গুটিয়েই যাচ্ছেন, সেক্ষেত্রে কি হবে, পরিকল্পনার বা কি হবে? আর এত পরিকল্পনা করে প্ল্যানিং করে এত আগে থেকে ভাবনা চিন্তার রেজাল্টই বা কি হবে? মানুষ তো যা উত্তর দেওয়ার তা তো উত্তর দিয়েই দিচ্ছেন। এই দুটো জায়গা থেকে শুরু করছি আজকের আলোচনা। যারা যারা রয়েছেন স্টুডিওতে, 3 দলের 3 প্রতিনিধি এই মুহূর্তে আজকে আমার সঙ্গে স্টুডিওতেই রয়েছেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা, স্বাগত আপনাকে। রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র সুদীপ রাহা এবং রয়েছেন সিপিআইএম মুখপাত্র কনিনিকা বসু। কনিনিকা দি, আপনাকে স্বাগত। সুদীপ, আপনাকেও, 3 জনকেই স্বাগত রিপাবলিক বাংলা এবং আমার শো সোজাসুজি স্বর্ণালীতে। প্রথম প্রশ্ন আমি শঙ্কুদেব আপনাকে দিয়ে শুরু করি, কারণ আপনাদের নেতৃত্ব আরও বড় করে পরিকল্পনা করা শুরু করেছেন, আজকেও জানিয়েছেন সুকান্ত মজুমদার। সেই জায়গা থেকেই প্রশ্ন, আবারও সেই কেন্দ্রীয় নেতৃত্ব, আবারও সেই গ্রাউন্ড রিপোর্ট তৈরি, এত আগে থেকে পরিকল্পনা এবং তার সঙ্গে সঙ্গে যে আসনগুলোতে কম মার্জিন ছিল, তার আগে তো এই প্রশ্ন ওঠে 2018-তে যেখানে মার্জিন বেশি ছিল, 2018-তে কার্যত যেখানে জয়ী আসন ছিল, সেখানেই তো পরবর্তীকালে ভোট ব্যাংক প্রায় শূন্যের দিকে এগিয়ে গেছে। প্রত্যেক জায়গাতে ধস নেমেছে, দলে ভাঙন, অনেকে ছেড়ে বেরিয়ে গিয়েছেন, অনেকে অবশ্য পড়েও রয়েছেন মাটি কামড়ে। সেই জায়গা থেকে আবারও কেন্দ্রীয় নেতৃত্বকে নিয়ে আসা, আবারও সেই পরিকল্পনা করা, পঞ্চায়েত নির্বাচনে এই পরিকল্পনাগুলো কাজে দেবে কি আদৌ, শঙ্কুদেব? দেখুন, 3 থেকে 75 আর 2.5 কোটি মানুষের ভোট পাওয়ার পর এখানে বিরোধী দলের মর্যাদা পেয়েছে ভারতীয় জনতা পার্টি। যেখানে বামপন্থীদের গড় ছিল থেকে সেখানে তারা বিধানসভাতে শূন্যতে রয়েছেন, অন্যদিকে কংগ্রেসেরও প্রায় শূন্য অবস্থা। তো আমাদের বক্তব্য খুব নির্দিষ্ট। আমাদের কাছে এখানে শাসক দলের বিরুদ্ধে লড়াই করাটা অনেক বেশি সহজ। কঠিন এটাই যে শাসক দল প্রশাসনকে ব্যবহার করে যে সন্ত্রাস এবং যে গণতন্ত্র হত্যার পরিকল্পনা করছেন তার বিরুদ্ধে লড়াই করা।
যেমন ধরুন আমরা এখানে পরিকল্পনা নিচ্ছি, নিরন্তর চেষ্টা করছি, গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রেখে লড়াই করবার জন্য পদক্ষেপ নিচ্ছি, কিন্তু আশ্চর্য লক্ষ্য করে দেখুন, ধরুন এই ডায়মন্ড হারবার, যারা বলছেন যে ডায়মন্ড হারবার মডেল, তারা সারা পশ্চিমবাংলায় ইমপ্লিমেন্ট করতে চাইছেন। সেই ডায়মন্ড হারবারে লাস্ট পৌর নির্বাচনে আমরা ক্যান্ডিডেটদের লুকিয়ে রাখতে হয়েছে। আমরা অধিকাংশ পৌরসভায় ক্যান্ডিডেট দিতে পারিনি সন্ত্রাসের জন্য। এখনো পর্যন্ত ডায়মন্ড হারবারে ভারতীয় জনতা পার্টি তার পার্টি অফিস খুলতে এক্ষেত্রে তো পারেনি। শাসক দল আপনাদেরকে যেখানে- বলে যে শাসক দল বলে কি বিজেপির তো বিজেপি এবং বিরোধীদেরও বলা হয়, সমস্ত বিরোধীদের ক্ষেত্রেই তাদের তো ক্যান্ডিডেটই নেই, না, না, লোক পাওয়া যায় না বিরোধী করার জন্য। না, না, শুনুন- আপনারা বলছেন লুকিয়ে রাখতে না, না, হচ্ছে। শুনুন, দীপক হালদারের মতো মানুষ ওখানে হচ্ছে ক্যান্ডিডেট ছিলেন, তিনি জয়েন করেছেন, তার বাড়ি দিতে চাইছেন, তার একটি বাড়ি আছে, সেটা পর্যন্ত পার্টি অফিস করতে পারছি না। যেখানে পার্টি অফিস করবার জন্য আমরা বাড়ি নিতে যাচ্ছি, সেখান থেকেই হুমকি চলে যাচ্ছে। দেখুন, একটু আগে আপনারা শান্তনু সেনের রিয়াকশন শোনালেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এত আতঙ্ক কেন, এত ভয় কেন, আমি তো এটা বুঝতে পারছি না। আপনারা একজন বিরোধী দলনেতা, তাকে প্রায় জেলে ঢোকানোর জন্য কোমর বেঁধে সবাই নির্লজ্জের মতো ড্যাং ড্যাং করে চলে গেলেন রাজ্যপালের কাছে, যদি কোনোভাবে ঢুকিয়ে রেখে অন্তত নিষ্কৃতি পাওয়া যায়। আপনারা তো ক্ষমতায় রয়েছেন, এত ভয় পেয়েছেন, আর শেষ সর্বশেষ তাকে হত্যার ষড়যন্ত্র করেছেন। আজকে যে ঘটনা ঘটেছে, তার গাড়িতে আক্রমণ করা হয়েছে, তাকে মেরে ফেলবার চক্রান্ত করা হয়েছে, যাতে ওনাকে এলিমিনেট করে দিতে পারলে রাস্তা পরিষ্কার, আমরা ড্যাং 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 কিন্তু উনি তো করে নিজে এগিয়ে বলছেন এটা দুর্ঘটনা সামান্য। যাবো। কে বলছেন? শুভেন্দু অধিকারী আরে কি বলছেন তিনি তো দুর্ঘটনা বলবেন, ঘটনা ঘটেছে। তিনি তো এটাকে গুরুত্বই দিতে চান না, তিনি তো অকুত ভয়। আমরা তো তার সাথে রয়েছি, আমরা তো জানি কি পন্থায় এরা অবলম্বন করেছে। এখনো পর্যন্ত আমাদের 200 জন কর্মী খুন হয়ে গেছেন। একটা জেড ক্যাটাগরি, জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পান, কেন তার নিরাপত্তা এই ধরনের গাফিলতি হবে? কেন তাকে হাইকোর্টে ছুটে এর যেতে সঙ্গে কোনো হবে? সম্পর্ক আরে আছে কি? শুনুন, আমি সুদীপের কাছে আসছি। সুদীপ, তার বাড়িতে পুলিশ ঢুকে চলে গেল। হঠাৎ পঞ্চায়েত নির্বাচন এখন থেকে কোমর বাঁধতে শুরু করেছে বিজেপি, এবং তার জন্য বলা হচ্ছে বারবার করে যখনই বিরোধীরা মাথা তুলছেন তখনই তাদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছে, এবং সর্বশেষ শুভেন্দু অধিকারীকেও আটকানোর আপ্রাণ চেষ্টা, কখনো জেলে পাঠানো, কখনো জেলে না হত্যা। পাঠাতে পারলে মেরে ফেলো। আপনি আবারও একই অভিযোগ করছেন, স্টুডিওতে বসে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ করছেন। বলি, বিজেপির কোমরই নেই তো কোমর বাঁধবে কি? ও তো মাজা ভেঙে দিয়েছে বাংলার মানুষ 2021 সালে। তার কারণ এর আগে থেকে বাইরে থেকে লোকজন নিয়ে এসে চার্টার্ড ফ্লাইটে করে যারা এসে বলেছিলেন ইস বার 200 পার, তাদেরকে বাংলার মানুষ পগার পার করে এটা বুঝিয়ে দিয়েছে বাবা বিজেপির জায়গা বাংলা নয়। আর আমার আগের বক্তা বিজেপির প্রতিনিধি, তিনি তার নেতার কাছে নম্বর বাড়ানোর জন্য এসব বলতে পারেন, কিন্তু সত্যি বলতে কি ছুঁচো মেরে হাতগন্ধ করার ইচ্ছা বাঙালির নেই, তৃণমূল কংগ্রেসের তো নেই। তার কারণ একজন লোডশেডিং এমএলএ, তাকে আমরা বলেছি যে বাংলায় আমরা লোডশেডিং দূর করেছি, আগামী দিন লোডশেডিং এমএলএ কেও আপনি বলছেন রাজনৈতিকভাবে ছুঁচো দূর মেরে করব। হাতগন্ধ করার ইচ্ছে আপনাদের নেই, অথচ সেই ছুঁচো মেরে হাতগন্ধ করার জন্য আপনারা পৌঁছে যাচ্ছেন রাজভবনে রাজ্যপালের সে কাছে। তো রাজনৈতিক লড়াই, সে রাজনৈতিক লড়াই তো থাকবে, সে রাজনৈতিক লড়াই 100 বার থাকবে, আমরা সে কথা বলেছি। কিন্তু নন্দীগ্রামে কত আমরা ভোটে যেন একটা হেরেছেন? কথাই বলছি, নন্দীগ্রামে যেন এই কত দেখুন, ভোটে হেরেছেন? নেতাকে সন্তুষ্ট না, না, করতে। কার কথা বলছেন আপনি? আরে যার কথা যিনি বলছেন, কত বলেছিলেন ভোটে হেরেছেন? একটার পর একটা আরে সভায় নন্দীগ্রামে কত দাঁড়িয়ে ভোটে হেরেছেন? বলেছিলেন কত ভোটে? 500,000 ভোটে কত যদি ভোটে মমতা হেরেছেন? বন্দ্যোপাধ্যায়কে হারাতে একটা না পারি রাজনৈতিক দল 3 থেকে তাহলে আমি ভোটের রাজনীতি কথা ছেড়ে বলছেন। দেব। উনি আপনারা রাজনীতি তো 2.5 কোটি ছাড়েননি, মানুষ বাংলার মানুষ এখন ভোট দিয়েছে। দেখছি আমি দুজনকে বলি, এখন দেখছি গামছা ভোটের পরে ময়দানে, রাস্তায় না, দুজনকেই বলি, এই ভোটের ময়দানে উদাহরণ ভালো লাগছে। এক মিনিট শঙ্কুদেব পান্ডে যদি মনে করে যে আমাকে ইন্টারাপ্ট করবে, গোটা শহরে আমি বিজেপি প্রতিনিধিকে এক এক করে বলুন। না, না, দুজনকেই বক্তব্য। বাংলার মানুষ ভোটে বন্ধ করে দিয়েছে। আরে 19 জন কেন? আপনি নরেন্দ্র মোদী, অমিত শাহকে নিয়ে এসে 1900 লোক নিয়ে বাংলায় আসুন, তারপরেও আপনারা 42টার মধ্যে একটা সিটেও বিজেপি। এখন আমরা 18টা আচ্ছা, ওকে বলতে দিন, না, আমি একে ওকে করে শেষ করতে দিন আগে। কনিকাদির কাছে আসি। কনিকাদি বারবার করে বলা হচ্ছে না, আমি তো বিরোধীরা শেষ করতে পারলাম না। আমি আগে বলি যে ওরা 19 জন কেন, 1900 জনকে নিয়ে আসুক, নরেন্দ্র শুধু মোদী, ভোটের অমিত ময়দানে শাহ এরকম সহ অনেকেই বলেন। বাংলার রসগোল্লা, আপনাদের নেত্রী জয়নগরের বলেছিলেন যে মোয়া, 40-এ 40, বাংলার 2018 লোকসভার রসগোল্লা, আগে, জয়নগরের মোয়া, এগুলো আমরা 2018 আপ্যায়ন লোকসভার করব। আগে আপনাদের নেত্রীও বলেছিলেন 40-এ 40টাই আমরা পাবো। অতিথি দেব ভব, অতিথি দেব ভব, আপ্যায়ন করব, রাজনীতি করুন। আরে আমরা তো আবার বলছি, প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছিলেন তখন। রাষ্ট্রপতিটাও পাল্টি গেছে। প্রধানমন্ত্রী কনিকাদি, পদপ্রার্থী ছিলেন তখন। বিরোধীদের রাজনীতি করা এই বাংলায় বিরোধী রাজনীতি করা কি দিনে দিনে কঠিন হয়ে যাচ্ছে? কি মনে হয় কি বললেন? ওভারঅল বিরোধী রাজনীতিকে সত্যি সত্যি কঠিন হয়ে যাচ্ছে? বিরোধী রাজনীতি তো কঠিন, সবসময় কঠিন, কারণ সরকারের অনেক বেশি কাজ করার থাকে, মানুষের কাছে পৌঁছানোর থাকে,
বিরোধী রাজনীতি কঠিন জেনেই বিরোধীদের রাজনীতি করতে কিন্তু হয় ভোটের ময়দানে অবশ্যই। হ্যাঁ, ভোটের ময়দানে তো এখানে গণতন্ত্রের প্রশ্নটা খুবই আন্ডারমাইন্ড হচ্ছে দিনের পর দিন, ফলে স্বাভাবিকভাবেই সেটা কঠিন সেই কারণে। কিন্তু তার মধ্যেও তো মানুষের কাছে পৌঁছানোর কথা, রাস্তায় লড়াইয়ের কথা, সেই রাস্তায় লড়াই, মানুষের জন্য কাজ করা, মানুষের জীবন জীবিকা নিয়ে লড়াই, এই কাজে বামপন্থীরা চিরকালই ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। সে প্রশ্নটা শুধু ভোটের কত ভোট পেল দিয়ে নয়, আর তা ক্ষেত্রেও দেখছেন যে সেই ক্ষেত্রেও মাটি কামড়ে লড়াই করলে, মানুষের জীবন জীবিকার কথা বললে, মানুষের জীবনের যন্ত্রণার কথা বললে, সত্যিকারের পাশে দাঁড়াতে পারলে আবারও একটু একটু করে ঘুরে দাঁড়ানো যায়। এবং সেক্ষেত্রে দেখে নিন যে আজকের দিনে, আজকের সময় কিন্তু বিজেপি দিনের পর দিন একেবারেই অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। কেন্দ্রে ওরা আছেন সরকারে, তাই যতটুকু যা, কিন্তু বামপন্থীরাই আবারও নিশ্চিত করে রাজনীতির ময়দানে, বিরোধিতার ময়দানে অনেক বেশি করে সামনে আসছেন। প্রত্যেক দিনকার ভোটও বলুন, এমনকি সেটাও কিন্তু তা প্রমাণ কিন্তু মানুষ দিচ্ছেন, পশ্চিমবঙ্গের মানুষ। সংগঠন করার ক্ষেত্রে শঙ্কুদেবের কাছে আবারও আসছি। সংগঠনের ক্ষেত্রে আপনারা যে লম্বা 19টার তালিকা দিচ্ছেন, তার মধ্যে ডায়মন্ড হারবার থেকে শুরু করে অনেক জায়গা রয়েছে। কোন জায়গা থেকে আপনাদের এক্সপেকটেশন যে জায়গাগুলোতে আপনারা জিততে পারবেন, মার্জিন কমাতে পারবেন, যেখানে এগুলো হচ্ছে শাসকের প্রায় গড়? আমার একই প্রশ্ন কোথাও কর্ণিকাদের কাছে আরও একবার, যে বিভিন্ন জায়গাতে যেখানে আমরা দেখেছি দক্ষিণবঙ্গ কোথাও দীর্ঘদিন ধরে বিরোধী কোনো, যখন আপনারাও বিরোধী হয়েছেন সেই সময়তেও প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছে, একতরফা বর্তমানে শাসক দল তৃণমূল কংগ্রেসের পুরো জায়গার উপরে যে কন্ট্রোল রয়েছে, কেন সেখানে বিরোধীরা এখনো পর্যন্ত কোনো সংগঠন তৈরি করতে পারছে না? কি জায়গা থেকে? কর্ণিকাদের কাছে প্রশ্ন আছে, তার আগে শঙ্কুদেব পান্ডার কাছে। দেখুন, আমি একটি খুব নির্দিষ্ট জায়গা পয়েন্ট আউট করার চেষ্টা করব। আপনাকে না সায়েন্টিফিক অর্গানাইজেশনালি যে রিগিংটা হয় সেটা আপনাকে বুঝতে হবে। এই যে ধরুন 24 পরগনা উত্তর বা দক্ষিণ, এই দুটো জেলায় দেখবেন খুব যদি স্পেসিফিক্যালি আমরা কমিউনিকেট করি, তাহলে দেখবেন ভোট ডিফারেন্সেসটা 1,50,000-এর আশপাশ থাকে। এবং এখানে দেখবেন বিধানসভা নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করেছিলেন, তখন কিভাবে রিগিং হয়েছিল সেটা বলুন। দেখুন, কেন্দ্রীয় বাহিনী আসা আর যেখানে রিগিং হওয়া, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। আপনি জুনিয়রটা একটু শুনে নিন। কেন্দ্রীয় বাহিনী যদি অমিত শাহর কথা না শুনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তাহলে তো আর কিছু তো অমিত শাহর পদত্যাগ করা উচিত। না, আপনি ভুল করছেন। তাহলে তো লজ্জায় অমিত শাহ পদত্যাগ করা উচিত। সুদীপ, আপনার কি বক্তব্য হচ্ছে এই নির্বাচনে, বাংলা নির্বাচনে ছাপ্পা হয় না, চুরি হয় না? নির্বাচন কমিশন রেসপন্সিবল। তাই তো? তাহলে এখানে যখন নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনী অপারেট করে, তাহলে আপনার নির্বাচন কমিশন ব্যর্থ। কেন শুনবেন? আপনার নরেন্দ্র মোদীর নির্বাচন কমিশন ব্যর্থ আর কেন্দ্রীয় বাহিনী ব্যর্থ। শুনুন না, আরে আপনার নেতারা বলছে, অগ্নিমিত্রা পল বলছেন আসানসোলে মানুষ যা রায় দিয়েছে সেটা মেনে নিচ্ছি, মাথা নিচু করে চলে যাচ্ছি। আপনি মানতে পারছেন না আপনার নেতাকে খুশি করবার জন্য? এইবার শুনে নিন। এবার প্রথম কথা হচ্ছে, আমি যে বিষয়টা ইন্ডিকেট করছিলাম সেটা হচ্ছে, এই দুটো জেলার কথা যদি ধরে নিন, তাহলে দেখবেন প্রথম ভোটার লিস্ট মিনিমাম 1 থেকে 1.5 লক্ষ করে এমন ভোটার আছেন যাদের এখানেও ভোটার লিস্টে নাম আছে, বাংলাদেশেও ভোটার লিস্টে নাম আছে। তুলেছে কারা? এরা এখন থেকে ঠিক করে কারা প্রিজাইডিং অফিসার হবে, কোন কোন এলাকায় কে প্রিজাইডিং অফিসার হবে, কোন সরকারের এখন যারা ক্ষমতায় রয়েছেন রাজ্য সরকারের তাদের পেটুয়া অফিসার। কারণ তারা তো বলছেন যে ভাই, লোকসভা নির্বাচন যখন হবে তারপরেও তো 2 বছর আমি ক্ষমতায় থাকবো, তোমাকে আমি বুঝে নেবো বাবা এসডিও বিডিও, তোমাকে তো এখানে লোকালি অপারেট করতে হবে। ফলে তাদেরকেই এরা নির্বাচনী ব্যবস্থার মধ্যে পাঠ করছেন। তাদেরকে দিয়ে মুখ্যমন্ত্রীকে প্রায় হারিয়ে দিয়েছিলেন সারা রাজ্য জুড়ে, ভোটার লিস্ট লোডশেডিং করে জিতলেন। 50,000 হাফ লাখ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে না হারাতে পারলে রাজনীতি ছেড়ে দেবো। হাফ লাখ ভোট তো দূরে লোডশেডিং করে জিতেছেন 1957 ভোটে। রাজনীতিতে আছে। আপনি লোডশেডিং বলছেন, আমি এটা অফিশিয়াল স্টেটমেন্ট হিসেবে নেব? আপনি যে লোডশেডিং বলছেন, এটা কি অফিশিয়াল স্টেটমেন্ট হিসেবে নেব আমি আপনার? সুদীপ, এই যে লোডশেডিং করে যেটা বলছেন, এটা কি আমি আপনার অফিশিয়াল স্টেটমেন্ট হিসেবে নেব? অফিশিয়ালি বলছি, লোডশেডিং এমএলএ লোডশেডিং করে জিতেছে। যে প্রিজাইডিং অফিসার সে মেসেজ করে বলছে যে আমার উপর চাপ আছে, আমাকে প্রাণনাশ করবার হুমকি আছে, আমাকে জেতাতে হবে। ওটা আপনি দেখে নিন, ওটা আপনি দেখে নিন। আপনার নেতাকে জিজ্ঞেস করবেন, আপনার নেতাকে স্টুডিও থেকে বেরিয়ে গিয়ে ফোন করে জিজ্ঞেস করবেন কাকে মেসেজ করেছিল। আমি বলছি শুভেন্দু অধিকারী লোডশেডিং করে জেতা বিরোধী
বিরোধী দলনেতা। ব্যাস, এবার উত্তর দিন। এবং আচ্ছা, উনি উত্তর। এতটাই আচ্ছা, নির্লজ্জ, উত্তর দেবেন। এক এক করে হাফ লাখ বলবেন। ভোটে হারাবেন বলেছিলেন, পারেননি, ঠিক। তবু এখন দুহাত তুলে কীর্তন করছেন। এবার উত্তর এটা দেন। আচ্ছা, হচ্ছে এক এক করে যাওয়ার নিন। কীর্তন। এক মিনিট, এরপরে রামনাম সত্য হয়ে বলতে বলতে এক মিনিট শঙ্কুতে পড়ার জন্য, বিজেপিকে এক কাঁধে মিনিট নিয়ে শঙ্কুতে। বাংলা থেকে আচ্ছা, যেতে শঙ্কুতে, হবে। এক মিনিট শঙ্কুতে Thank you. পড়ার জন্য। দেখুন, আমি আসছি। আমি খুব নির্দিষ্ট করে বলি যে কিছুক্ষণ আগে আমি অভিযোগ করছিলাম, আমি বলছিলাম যে কিভাবে এরা অফিসিয়ালি অ্যাডমিনিস্ট্রেশনকে কাজে লাগায়। একজন প্রিজাইডিং অফিসার, তিনি কোথাও না কোথাও এই রাজ্য সরকারের কাজ করেন, তাকে এনারা ম্যানিপুলেট করেন। তার বাবার ক্ষমতা আছে, তাকে দিয়ে ওই সমস্ত চিঠি লিখিয়েছে, দিয়ে বলাচ্ছে যে নির্বাচনটা এইভাবে হয়েছে, ওইভাবে হয়েছে। তাহলে একজন বিরোধী দলনেতার বিরুদ্ধে যদি এই ধরনের অফিসারকে ব্যবহার করতে পারে, তাহলে সারা রাজ্যের বিভিন্ন জায়গায় প্রিজাইডিং অফিসারের যে লিস্ট এরা বাড়িতে বসে তৈরি করছে আগামী দিনে বুথকে নিয়ন্ত্রণ করবার জন্য, তাহলে কিভাবে এরা অপারেট করছে সেটা এখন থেকে বোঝা যাচ্ছে। পঞ্চায়েত নির্বাচনটা একটা প্রহসনে পরিণত করবে, তার প্ল্যানিং এখন থেকে অপারেট করে তাহলে যাচ্ছে। আপনারা বলছেন কেন সব করছে? সরকারি কর্মচারী পঞ্চায়েত নির্বাচন, ভাই আমার সাথে 1 আছে। মিনিটের মধ্যে তুমি যদি বলো তাহলে তোমাকে 1 সেকেন্ড বলতে দেবো না, না। interfere করো না। সভ্যতা এবং ভব্যতাটা চেষ্টা শেখো। করো, চেষ্টা করো, এতদিন ধরে চেষ্টা কিন্তু করে যাচ্ছে। এই হুমকি তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন। Interfere একজন করো না, junior শুধু leader তুমি এর 1 মিনিট হুমকির পাবে। যদি এই লাভ নমুনা নেই। হয়, বিরোধী দলনেতাকে হত্যা করার হুমকির যদি অ্যাপ্রোচ হয়, তাহলে আমি হত্যার দায়িত্ব নিয়ে approach। বলছি কাকে যে হত্যা? গণতান্ত্রিক প্রক্রিয়া এখানে শঙ্কুদেব পান্ডেকে organization করা হত্যা? যাচ্ছে না। আরে ও তো এমনি রাজনৈতিকভাবে মৃত, একে হত্যা দেখুন, করে উনি চুপ কেন? না করলে আমি এই তো 10 সেকেন্ড মুশকিলের নামান নেবো। কথা কখন বললাম? না, আমি বুঝতে শঙ্কুদেব পারছি না, পান্ডেকে বেসিক তৃণমূলের লোক ডেকোরাম হত্যা একটু করতে মেইনটেইন চায়। করতে হবে সুদীপ। আমি টাইমার দিচ্ছি, সেক্ষেত্রে আপনাকে টাইমার দিলে তখন আপনার সময় তো উনি কথা বলবেন। বিষয়টা না, তাহলে উনি তো আপনাদের আমার কারোর সময় বক্তব্য শুরু থেকে স্পষ্ট বললেন, হচ্ছে আমি না। বলতাম না। আরো 30 সেকেন্ড শঙ্কুতে পড়ার জন্য প্লিজ, তারপর আমি আবার সুদীপের কাছে আসছি। আমি খুব নির্দিষ্ট করে বলছি যে আমরা নির্দিষ্ট করে যে অভিযোগ করেছি যে ডায়মন্ড হারবার সহ একাধিক জায়গা, শুধু নয় সারা রাজ্যের বিভিন্ন জায়গায় এরা যে আমলাতন্ত্রকে ব্যবহার করবেন প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার হিসেবে, তার লিস্টটা এরা এখন থেকে তৈরি করছেন। যেসব বুথে এরা উইক সেখানে তারা এই সমস্ত লোকেদের পাঠাচ্ছেন। এবং আমার মনে হয় ইমিডিয়েটলি ভিন্ন রাজ্যের লোকেদের নিয়ে এই সারা রাজ্যে ভোটার লিস্ট অডিট করা উচিত। এবং এই টেকনিক্যাল অডিট করবার পর অন্তত দেখা যাবে প্রত্যেক জায়গায় 50,000 থেকে 1 লাখ ভোট এমনি মাইনাস হচ্ছে, যেগুলো এরা জালি ভোটার লিস্টে নাম তুলিয়ে রেখেছেন। তো ফলে এই সায়েন্টিফিক রিগিং যদি বেস লাইন থেকে কন্ট্রোল করা যায়, আগামী দিনে নির্বাচনের একটা আমূল পরিবর্তন এই রাজ্যে আসা সম্ভব। কিন্তু সেটা তখনই সম্ভব যদি ইমিডিয়েটলি প্রশাসনিক ক্ষমতা এবং পুলিশের ক্ষমতা থেকে এদেরকে বাইরে রাখা যায়, নাহলে সুদীপের জন্য। কখনোই নিরপেক্ষ নির্বাচন। সুদীপের জন্য সময় শেষ শঙ্কু। সুদীপ 1 মিনিট। সিবিআই, ইডি, এসএফআইও, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সংস্থা, কেন্দ্রীয় আপনাদের সিআরপিএফ, সবাইকে নিয়ে এরা 2021 সালে হই হই করে হাল্লা রাজার সেনারা চার্টার্ড প্লেনে চড়ে বাংলায় নেমে এসেছিলেন, বলেছিলেন ইস বার 200 পার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করব। কিন্তু আমরা দেখেছি বাংলার মানুষ, বাংলার বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ, তারা বিজেপিকে প্রত্যাখ্যান করে এটা বুঝিয়ে দিয়েছে বাংলা সাম্প্রদায়িক রাজনীতি করবার জায়গা নয়। আমি বলছি, আবার বলছি, 19 জন কেন, 1900 জনকে নিয়ে এসে আপনার যত কেন্দ্রীয় সংস্থা আছে তাদেরকে নিয়ে এসে নির্বাচন করুন, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থাকবেন। আমি আবারও আসবো, যদি আমি 1 মিনিট সময় দিয়েছিলাম, 30 সেকেন্ড নিয়েছেন সুদীপ। তবে তার আগে আমি কনিকাদের কাছে, কনিকাদের যে অভিযোগগুলো করলেন শঙ্কুদেব একটার পর একটা, সত্যি কি মনে হয় আপনারা দীর্ঘদিন ধরে মাটিতে থেকে সংগঠন করেছেন, নির্বাচন করার ক্ষেত্রে, ভোট করার ক্ষেত্রে যে ধরনের অভিযোগগুলো তুললেন শঙ্কুদেব, আপনি তার সঙ্গে কতখানি সহমত? দেখুন, আজকে এটা তো ঠিকই যে আজকে কর্ণিকাদের জন্য 1 মিনিট। হ্যাঁ, আজকে এটা আমরা দেখতেই পাচ্ছি যে অনেক দিন ধরেই দেখতে পাচ্ছি যে প্রতিটি ক্ষেত্রে প্রায় বিভিন্ন ক্ষেত্রে একটা সিন্ডিকেটের মতন তৈরি হচ্ছে আমাদের রাজ্যে, এবং সেটা শুধুমাত্র নির্মাণ শিল্প বলে নয়, প্রতিটি ক্ষেত্রে। এবং সেই কারণের জন্যই এই রাজ্যের ক্ষেত্রেও আমরা দেখেছি যে নির্বাচন কমিশনই বলুন, সেক্ষেত্রে প্রশাসনকে ব্যবহার করে, বিশেষত পুলিশ প্রশাসনের একাংশকে ব্যবহার করে প্রায় দলদাসে পরিণত করে সেইভাবে নির্বাচন লড়া হচ্ছে। নিশ্চিত যে মানুষের কাছে যাওয়া এবং মানুষের কাছে পৌঁছানোর প্রশ্ন আছে, কিন্তু তার পাশাপাশি তাদের একটা বড় অংশ তারা কিন্তু ভোট দিতে যেতে পারছেন না। অনেক ক্ষেত্রেই বিভিন্ন সময় আমরা দেখেছি, মিডিয়া দেখাচ্ছে, সর্বক্ষেত্রে দেখাচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখছি যে একটা বড় অংশ তারা ভোট দিতে যেতে পারছে না। আমি বারবার কথা বলি, জয় করে তবু ভয় কেন তোর যায় না? যদি জয়ই করেছেন তাহলে কেন এখনো ভয়? তাহলে কেন মানুষকে ভোট দেওয়ার প্রশ্নে আপনাদের আরও বেশি, কেন আপনারা সঠিকভাবে
সঠিকভাবে ভূমিকা পালন করতে পারছেন না, সেই ভূমিকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে তৃণমূল দলের পক্ষ থেকেও পালন করা হচ্ছে। আর বিজেপি দিনের পর দিন অপ্রাসঙ্গিকই হয়ে যাবেন, কারণ ওরা দেশের ক্ষেত্রে যে ভূমিকা নিচ্ছেন, সাম্প্রদায়িকতার প্রশ্ন, মানুষকে যেভাবে বিভাজন করে দিতে চাইছেন, কখনো বাংলার মানুষ মেনে নেয়নি, নেবেও না। ফলে বিজেপি নিশ্চিত আরো বেশি অপ্রাসঙ্গিকই হবে। কমন কিছু লাইন থাকে এই প্রশ্নে বিভাজন, যদি বিভাজনের ক্ষেত্রে আমরা বিভাজনের রাজনীতি অনেক দেখেছি, সে রাজনীতি পরিসংখ্যান দিতে পারি প্রত্যেকটা রাজনৈতিক দলের ক্ষেত্রে, সেদিকে আমি যাচ্ছি না, কারণ এই মুহূর্তে এমনিও পরিস্থিতি খুব সেন্সিটিভ। এবং আমি অনুরোধ করবো আমার সমস্ত প্যানেলিস্টকে এই সংক্রান্ত বিষয়ে একটা মন্তব্য করার ক্ষেত্রে নিজেরা একবার করে সচেতন হন, কারণ অনেক মাসুল ইতিমধ্যে দেশ গুনে ফেলেছে। আমার সুদীপের কাছে প্রশ্ন, না বিভাজনের রাজনীতির অনেক উদাহরণ আমি বললাম, প্রত্যেকটা রাজনৈতিক দলের আমি একটা উদাহরণ দিয়ে দিতে পারি, উদাহরণ দিয়ে দিতে পারি কারা কোন মুহূর্তে কি করছেন, এমন একটা সেই উদাহরণ লিস্টে আইএসএফও আসবে, আমি সেদিকে যাচ্ছি না কর্ণিকা দি যাচ্ছি না। আমার অন্য প্রশ্ন রয়েছে, যে সত্যি এই জায়গা থেকে দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে যে সমস্ত ভোটের করার ক্ষেত্রে সুদীপ অস্বীকার করতে পারেন যে এইভাবে যেভাবে বিগত সময় ভোট হচ্ছে, এই পরিমাণ ছাপ্পা, এই পরিমাণ ভুয়ো ভোট, এই পরিমাণ ভোট চুরি আগে কখনো বাংলা দেখেনি। আপনারা বলছেন ছুঁচো মেরে হাত গন্ধ, যদি বিরোধী নেতাকে ভয় না থাকে তাকে প্রত্যেক মুহূর্তে বাধার সম্মুখীন হতে হচ্ছে কেন? নেতাই যাওয়ার পথে বাধা, এখানে যাওয়ার পথে বাধা। আজকে শঙ্কুদেব অভিযোগ করছেন স্টুডিওতে বসে যে ওনাকে নাকি হত্যা ষড়যন্ত্র হচ্ছে, ওনার কনভয় ধাক্কা হচ্ছে। তাহলে এত কিছু বাধা, তার জন্য রাজভবনে যে রাজ্যপালের সঙ্গে আপনাদের এত বড় দ্বৈরথ, রাজ্যপালকে আপনারা যা খুশি বলতে ছাড়ছেন না, মানে কেন্দ্রীয় সরকারের বিজেপির দালাল পর্যন্ত বলা হয়ে গেছে, তারপর আপনারা তাদের কাছে যাচ্ছেন, তারপরে আপনারা যাচ্ছেন রাজভবনে প্রতিনিধি দল নিয়ে, কি জন্য না? শুধু ডেকোরামে নয়, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য আপনারা বলছেন তার কোনো গুরুত্ব নেই, তাকে সব জায়গা থেকে সরিয়ে দিচ্ছেন। তারপরে এটা কি? এটা কি সত্যি প্রহসন নয়, হাস্যকর জায়গা নয়? প্রহসন হচ্ছে সেটা। সুদীপ, আমি একটা কথাই বলবো, পাল্টাবি শঙ্কু থেকেও নেব। কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে আপনারা দেখেছেন কখনো যে নির্বাচনে জিততে গেলে কেন্দ্রীয় বাহিনী একটা শান্তিপূর্ণ নির্বাচনে বুকে গুলি করছে শীতলকুচিতে, 4-5 ভাই মারা যাচ্ছে শীতলকুচির, এবং সেই ঘটনার বিচার সেই পরিবারগুলো আজও বিচার পায়নি। আপনি আমাকে বলুন রাজ্য পুলিশকে ব্যবহার করে, না রাজ্য পুলিশকে ব্যবহার করে কোথায় রাজ্য সরকার ক্ষমতাসীন দল একটা ভোট করেছে যে ভোটে রাজ্যের একজন মানুষের প্রাণ গেছে? কি বলছেন আপনারা? এই কেন্দ্রীয় সরকার নির্বাচনের আগে ক্ষমতায় আসার আগে এদের দলের নেতারা বলেছিল 6 ফুট নিচে ঢুকিয়ে দেবো, বাড়িতে থান পাঠিয়ে দেবো। এদের দলে দিলীপ ঘোষ বলেছিল খুনের হুমকি দিয়েছিল। আমি একটা কথাই বলেছে, তোমরাও বলেছো, আপনি বলুন যে আমাদের একজন নেতা বলেছে যে আমরা 6 ইঞ্চি নিচে ঢুকিয়ে দেবো, বাড়িতে থান পাঠিয়ে দেবো। দেখুন, আমি তৃণমূল মুখপাত্র বলেছেন কে, তৃণমূল কংগ্রেসের কি বলেছেন, আমি সেই প্রসঙ্গে যাওয়ার আগে, যেহেতু আজকে সাংগঠনিক বিষয়ে আলোচনা হচ্ছে এবং খুব গুরুত্বপূর্ণ জায়গা থেকে আলোচনা হচ্ছে, কেন আমি এই ইন্ডিভিজুয়াল লড়াইয়ের জায়গা থেকে বেরিয়ে আমি যে গুরুত্বপূর্ণ সায়েন্টিফিক রিগিংয়ের জায়গায় এনারা প্রস্তুতি করে রাখছেন, সেই জায়গাটা আগে আমি জনমানুষেও জানাতে চাই, যেন আমার দল না হোক, অন্য যে কোনো দল হোক, গণতান্ত্রিক প্রিয় মানুষও এই জায়গায় সচেতন থাকেন। দেখুন, আমার বক্তব্য খুব নির্দিষ্ট, যে এলাকায় ভোটার লিস্ট শুধু নয়, যারা জব কার্ড নিয়ে আছেন, যারা এলাকায় বিভিন্ন রকম সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন বা সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন, তাদের কার্ড, তাদের ভোটার লিস্টের কার্ড এদের পার্টি অফিস তুলে এখন থেকে রাখা শুরু করে দিয়েছে। পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে এরা একটা ত্রিস্তরীয় ক্যাডার বাহিনী তৈরি করতে চাইছেন মনোনীত করে। আমি আজকেও দেখলাম কোনো একটা সোশ্যাল মিডিয়ায় এদের যুবনেত্রী বক্তব্য রাখছিলেন, বললেন পৌরসভা নির্বাচনে বনগায় মোস্ট প্রবাবলি, বললেন পৌরসভা নির্বাচনে আমাদের মনোনীত এমএলএরা। ব্যাপারটা পুরো মনোনয়নে চলে গেছে। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের পার্টি অফিস যাদেরকে মনোনয়ন দেবেন তারাই জিতবেন, কারণ বিরোধীরা প্রার্থী দিতে পারবেন না, তাদের নমিনেশন দেওয়ার জায়গা থাকবে না। আমরা যেমন দাবি জানিয়েছি যে পঞ্চায়েত নির্বাচনে নমিনেশনটা অনলাইন করে দিন, আমাদের বিরোধী দলনেতা বলছেন যে অনলাইনে নমিনেশন করলে অ্যাটলিস্ট প্রার্থীর নমিনেশনটা আমরা কোনো জায়গা থেকে না কোনো জায়গায় ফাইল করতে পারবো, গণতান্ত্রিক ব্যবস্থায় পাঠ হতে পারবো। এরা করতে দেবেন না, এরা ম্যানুয়াল সিস্টেমে নমিনেশন নিয়ে যাবেন, যাতে নমিনেশন পেপার কেউ জমা দিতেই যেতে না পারে। আমাদের একটি পৌর নির্বাচন, আমি ডায়মন্ড হারবারের কথাই বলবো, যারা নমিনেশন দিয়েছিলেন, নমিনেশন দেওয়ার পর দিন থেকে ইলেকশন ডে পর্যন্ত একজনের বাড়িতে লুকিয়ে রাখতে হয়েছিল ক্যান্ডিডেটকে, তারা প্রচার করতে পারেননি। পুরো গণতান্ত্রিক ব্যবস্থাটা এরা ভেঙে দিয়েছেন। এদের নেতা প্রকাশ্যে দাঁড়িয়ে বলবেন সবাই যেন ভোট দিতে পারেন, 2 ঘন্টা যাবে না আপনারা রাজ্যের বিভিন্ন জায়গায় দেখবেন নমিনেশন বন্ধ, লোককে পিটিয়ে মেরে দিয়েছে, মানুষের একের পর এক হত্যা হয়েছে। দেখেছি, দেখুন বামপন্থীরা এখানে রয়েছেন, কংগ্রেসের তপন
পরিসংখ্যান দুর্ঘটনা উনি নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টি করেন না। দেখবেন উনি ক্যান্ডিডেট, আজকে তো এরপরেও গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হচ্ছে, ওরাই জিতেছে, জিতেছেন বলেই তো ওনারা করতে দেননি। 96% আনকন্টেস্টেড নির্বাচন বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্য বাংলা নয়, এটা ত্রিপুরার কথা আপনারা বলেন না। ত্রিপুরায় তো আপনি জল খেতে বললেন না, হঠাৎ করে শুয়ে পড়লেন। উত্তরপ্রদেশ ডবল ইঞ্জিন রাজ্য, আরে আমি কোথায় শুয়ে পড়বো, আমি কোথায় জল খাবো, সেটা আমাদের ভাবতে দিন। আরে সেটা তো আমাদের ভাবতে দিন, মার খাচ্ছি বিরোধী, আরে সেটা আমাদের ভাবতে দিন। যদি ত্রিপুরার পাল্টা যদি বাংলায় হয় তাহলে বিজেপি বাংলায় রাজনীতি করতে পারবে না। এটা আমরা বলছি, বাংলায় গণতান্ত্রিক পরিকাঠামো রয়েছে বলেই, বাংলায় গণতান্ত্রিক পরিসর রয়েছে বলেই আপনারা এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিনের পর দিন আক্রমণ করতে পারেন। আমি আবারও বলি, সুদীপ কিন্তু অসুস্থ না না শঙ্কুদেব, সুদীপ কিন্তু অসুস্থ হয়েছিল এবং না, এটা অসুস্থতা। আরে ঠিক আছে, আরে আজকে শুভেন্দু অধিকারীর ভাব দেখার পরে ও গুলিয়ে ফেলেছে, ও গুলিয়ে ফেলেছে, শুভেন্দু অধিকারীকে দেখে আজকে গুলিয়ে ফেলেছে, দেখে গুলিয়ে ফেলেছে। ওরা শুধু এই অসুস্থতা টেনে আনে। আমি বলছি আপনার লোডশেডিং এমএলএ কে সুস্থ করুন। নাট্যকার, আরে নাট্যকার তো শুভেন্দু অধিকারী, আর আপনি তার শিষ্য গিরিটি, আপনি তার শিষ্য দলবন্ধু গিরিটি, দলবন্ধু গিরিটি, শিষ্য দলবন্ধু গিরিটি। এক বছর আগে যখন পন্থীরাই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে, যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন অ্যাক্সিডেন্ট হয়েছে তো আপনি বামপন্থীদের আক্রমণের কথা বলছেন। আমি আপনাকে একটা কথা বলছি দিদি, এতক্ষণ বলছেন বলে আপনি যেমন সরাসরি আমাদেরকে তার কিছুক্ষণ আগে বক্তব্য রাখতে গিয়ে আপনার নীতির প্রশ্নে বলেছেন যে সাম্প্রদায়িকতার আপনি বিরোধিতা করেন, তাহলে আপনি এখানে প্রকাশ্যে নিন্দা করুন যে 21শে জুলাই জিহাদ দিবস হবে, 21শে জুলাই তিনি জিহাদ ঘোষণা করবেন। আমরা কি বলবো সেটা তো আমরা চিৎকার করলে আমি তিনজনকে বলছি, আপনি বলছেন আমরা বলবো সাম্প্রদায়িকতার আপনারা করেন, বলবো সাম্প্রদায়িকতার প্রশ্ন আপনার বিরতির পর একেবারে ডিবেট শেষ করবো এবং প্রত্যেকের কাছেই আসছি। যে জায়গা থেকে তবে ডিবেট শুরু করার আগে শঙ্কুদেব পান্ডা হাত তুলে রেখেছেন। আমি এতক্ষণ বিরোধীরা অভিযোগ করেছেন, আমি একটা লাইন স্পষ্ট করে দিতে চাই, খুব মিসকমিউনিকেশন হবে না হলে। দেখুন, যার নাম ওনারা করছিলেন, যে নেত্রীর নাম, তার বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে, দল স্ট্যান্ড ক্লিয়ার করেছে এবং দল এটা নিয়ে যে এন্ডোর্স করেন, হ্যাঁ, ফলে দল কি স্ট্যান্ড নিয়েছে সেটা আমরা ক্লিয়ার করে দিয়েছি। ফলে এই বিষয়ে আমার মনে হয় যে আজকে চর্চাও হচ্ছে না। ফলে আজকে যেহেতু প্রসঙ্গ তুলেছেন বিরোধীরা, আমি এই একটা লাইনে আমাদের বক্তব্য রাখতে চাই। এই নিয়ে আর কথা নয়, আমি যে বিষয়টি আসছে একদম শেষ করব। সত্যি সত্যি রাজ্যে রক্ত ছাড়া, ছাপ্পা ছাড়া ভোট এবং তার জন্য বিরোধীদের জায়গা, বিরোধীদের পরিকল্পনা ও স্ট্র্যাটেজিও প্রশ্নের মুখে থাকতে পারে, মানুষ প্রত্যাখ্যান করতে পারেন। বারবার করে বলা হচ্ছে মানুষের ম্যান্ডেট পাওয়া গেছে। দুটো প্রশ্ন, এক, মানুষের ম্যান্ডেট পাওয়া মানেই কি যা খুশি করার ছাড়পত্র বা বিরোধীদের কণ্ঠরোধ করার ছাড়পত্র, যেটা বিগত ভোটেও দেখেছি যে অভিযোগগুলো বারবার বিরোধীরা করছেন, প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দল করছেন। আর দ্বিতীয়ত যে জায়গাটা বারবার করে বলা হচ্ছে যে এরকম পরিস্থিতিতে নির্বাচনের আগে যতই পরিকল্পনা করা হোক, শেষ পর্যন্ত আদৌ একটা নিরপেক্ষ গণতান্ত্রিক পরিবেশের মধ্যে ভোট গ্রহণ আদৌ কি সম্পন্ন হওয়া সম্ভব? এই প্রশ্ন, দুখানে প্রশ্ন নিয়ে প্রত্যেকের কাছে আসছে। এক এক করে প্রথমে কর্ণিকাদি। হ্যাঁ, আমি বলতে চাই যে যা আমাদের রাজ্যে চলছে নিশ্চিত করে অনেক দিন ধরেই আমরা দেখছি, এক দশক ধরে আমরা বারবার বলছি এই কথাটা, যে এক দশক ধরে সেটাতে গণতন্ত্রের পক্ষে সেটা কখনোই ভালো জিনিস নয়। এবং আমাদের রাজ্যে বারবার, যদি আমি এই কথাটা আগেও যা বললাম সেই ঘুরে ফিরে একই কথা বলতে হচ্ছে, যে যদি মানুষের ম্যান্ডেটই পাবো তাহলে মানুষের ম্যান্ডেট পেয়ে সেইভাবেই নির্বাচন করব, যাতে করে তা হতে পারে। নিশ্চয়ই, তাহলে কিসের ভয়? কেন প্রত্যেককে ভোট দিতে যেতে দেবো না? কেন ভোটার লিস্ট
সেভাবে তৈরি হবে না। কেন সেখানে ভুয়ো ভোটার থাকবে? এগুলো নিশ্চয়ই বাংলাদেশি নাকি ওটা আমি বলতে যাচ্ছি না, আমি বলছি ভারতের ক্ষেত্রেই, দেশের ক্ষেত্রেই, রাজ্যের ক্ষেত্রে কেন ভুয়ো ভোটার থাকবে? ডাবল ভোট, বিভিন্ন জায়গায় এন্ট্রি, এসব থাকবে কেন? এই সমস্তগুলো প্রত্যেকটা এগুলোকে মেরামত করেই সঠিকভাবে মানুষের রায় নেওয়ার জন্য যেভাবে করা দরকার তা আসুক, কেউ তো বলেনি তা, সেটা করুক না, সেটা যে হবে যেভাবে আসবে, এবং সবাইকে প্রচারের সমান সুযোগ দিয়ে এবং সবাইকে ভোট, এটা খুব ইম্পর্টেন্ট, সবাইকে প্রচারের সমান সুযোগ দিয়ে। আমরা দেখেছি এর আগেও প্রচারের ক্ষেত্রে অনেকেরই পারমিশন বাড়িতে হয়ে যায়, খারিজ হয়ে যায়, মিছিল করার পারমিশন পাওয়া যায় না। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। পরিণত হয়েছে। আমি আসছি সুদীপের কাছে, সুদীপের জন্য 30 সেকেন্ড। সুদীপ, অনেকগুলো অভিযোগ বারবার করে আসছে। পঞ্চায়েতটা কিন্তু যেন একটা প্রথমেই যেন পঞ্চায়েতটার ক্ষেত্রে এইটা যেন হয় সঠিকভাবে, অন্তত বিগত পঞ্চায়েতের যে ভয়ঙ্কর স্মৃতি আমাদের রয়েছে সুদীপের কাছে। সুদীপ, আমি 30 বলবো, সেকেন্ড। আপনি এটা খুব ভালো পয়েন্ট বলেছেন যে প্রচারের ক্ষেত্রে আশ্চর্যজনকভাবে আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে ওরা 24 ঘন্টার জন্য ব্যান করেছিল, কিন্তু যখন বিজেপির একের পর এক নেতা তারা একের পর এক উস্কানিমূলক মন্তব্য করেছে, তাদেরকে কিন্তু তদানীন্তন, মানে আমি 21 পূর্ববর্তী নির্বাচনের আগের প্রচারের কথা বলছি, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একই কথা আমি বলছি, আবারও বলছি, 19 জন কেন? আপনি 1900 নেতা নিয়ে আসুন, আপনি সিআরপিএফ কেন আমেরিকা থেকে ফোর্স নিয়ে এসে বাংলায় ভোট করান, তারপরেও বাংলার মানুষের আস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অটুট আছে, অটুট থাকবে। তার কারণ মানুষ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ই বাংলার মানুষকে পরিষেবা দেওয়ার জন্য তিনি একজন নির্বিকল্প মুখ। সুদীপ, এই প্রথমেই তোমার কাছে একটু সরি চেয়ে নিই, কারণ এই জায়গায় বসে আমি তোমাকে একটা ছোট্ট ইনফরমেশন রেকটিফাই করছি। সেটা হচ্ছে যে নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে 24 ঘন্টায় ব্যান করে রাখা হয়েছিল প্রচারের ক্ষেত্রে, সেখানে কিন্তু দিলীপ ঘোষ, রাহুল সিনহা এবং রাহুল সিনহাও সেখানে আপনি সায়ন্তন বসুর কথা বলুন। হ্যাঁ, সায়ন্তন বসু ছিলেন। আপনি বললেন বিরোধী কথা বলছিলেন। না, ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে জারি করা হয়েছিল, সেটা তুমি আবার ভেরিফাই করে দেখতে পারো। 1 বছরের পুরনো, খুব কিছু অসুবিধা হবে না। আমি আসবো শঙ্কুদেবের কাছে, তবে তার আগে সময় আরো একটা বিরতির পর ফিরে আসছি। শঙ্কুদেবকে দিয়ে শেষ করবো, সঙ্গে থাকুন। ডিবেট শেষ করছি, একদম শেষ মুহূর্তে বলে গেছিলাম শঙ্কুদেবের কাছে আসবো। শঙ্কুদেব, খুব সংক্ষেপে এক লাইনে। দেখুন, কাউন্টিং এর নিয়ন্ত্রণটা আমরা আগে থেকে মনিটর করতে পারিনি, করতে পারলে রেজাল্ট অন্যরকম হতো। আমি শুধু 3টে জিনিস বলবো: ভুয়ো ভোটার, পারচেসড অফিসার, আর হচ্ছে করাপ্ট পুলিশ। এই 3টে নিয়ন্ত্রণ করা গেলে এই রাজ্যে নির্বাচনের রেজাল্ট অন্যরকম হবে। অনেক ধন্যবাদ তিনজনকে, অনেক ধন্যবাদ। এই ডিবেট শেষ করছি এখানেই। তবে এরপর এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। প্রথমেই যে প্রশ্নটা করবো, যেটা আপনি মন্তব্য করেছেন, আমরা ইতিমধ্যে এতক্ষণ ধরে তা নিয়ে ডিবেটও করলাম, কোন জায়গা থেকে মনে হচ্ছে যে কম মার্জিনে হারা আসনগুলো আপনারা রিকভার করতে পারবেন, যেখানে এর পূর্ববর্তী নির্বাচনের রেজাল্ট 2018 পর থেকে ক্রমাগত ভাঙন দেখতে পাওয়া গেছে, ক্রমাগত একটু করে ভোট শেষের দিকে এগোতে শুরু করেছে, হারাতে শুরু করেছেন, সেই জায়গা থেকে কনফিডেন্সের রহস্যটা কোথায়? দেখুন, আপনারা ঠিকমতো রাজনৈতিক অ্যানালাইসিস করছেন বলে মনে হয় না। যদি আমরা সাম্প্রতিকতম ভোটের কথা চিন্তা করি, শিলিগুড়ি মহকুমা পরিষদ, সেই মহকুমা পরিষদে ভারতীয় জনতা পার্টি যে রেজাল্ট করেছে, এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের অঢেল টাকা, পুলিশ প্রশাসন এবং তার সাথে সন্ত্রাস, লাগামহীন সন্ত্রাস, এই সন্ত্রাসের বিরুদ্ধেও আমরা যে রেজাল্ট করেছি, এবং রেজাল্ট ছাড়াও রেজাল্টের পরে যে অংশটা বাকি থাকে, যে আমরা যে সিটগুলো হেরেছি, কতগুলো সিট কত ন্যারো মার্জিনে হেরেছি, তা প্রমাণ করছে যে ভারতীয় জনতা পার্টি আবার ঘুরে দাঁড়াচ্ছে। এবং 86টি সিট পাওয়া এই পরিস্থিতিতে, যেখানে আমরা আমাদের কর্মীদের পাশে সেইভাবে দাঁড়াতে পারিনি যেভাবে দাঁড়ানো উচিত ছিল, অর্থনৈতিক সাহায্য করা উচিত ছিল, কিন্তু তবুও যে রেজাল্ট হয়েছে, এটা তাহলে তাও আপনারা স্বীকার করছেন যে নির্বাচনের পর যে পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল, সেই পোস্টপোল ভায়োলেন্সে আপনারা কর্মীদের পাশে সেভাবে দাঁড়াতে পারেননি। কিন্তু উল্টো প্রশ্ন রয়েছে, কেন্দ্রীয় বাহিনী তো ছিল, নির্বাচন কমিশন ছিল, সেখানে অভিযোগ জানানো যেতে পারতো, সেটা তো আপনাদের নিয়ন্ত্রণে ছিল। তারপরও আপনারা যে অভিযোগগুলো করছেন যে সন্ত্রাস এবং ছাপ্পা ভোট, এটার কি গ্যারান্টি রয়েছে পঞ্চায়েতে এই জিনিস হবে না, রিপিটেশন হবে না? দেখুন, পঞ্চায়েতে তো যদি রাজ্য পুলিশ দিয়ে ভোট হয়, তাহলে তো সে ভোট হবে না, নির্বাচনের নামে প্রহসন হবে। স্বাভাবিকভাবে আমরা সাংগঠনিকভাবে যতটা শক্তিশালী হব তাকে প্রতিরোধ করার চেষ্টা করব, এবং তারপরে যখন আবার লোকসভা নির্বাচন আসবে, তখন আমরা কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে ভোট পাবো। মানুষ আবার জবাব দেবে। মানুষ গতবার পঞ্চায়েত ভোটে যে ধরনের ভোট লুট হয়েছে, সেই ভোটের বিরুদ্ধে তো মানুষ জবাব দিয়েছে।
বারবার জবাব দেবে মানুষকে, কারণ মানুষ আস্তে আস্তে দেখতে পাচ্ছে যে এই সরকার, মানুষ যেটা ভেবেছিল যে 500 টাকা আমরা মাসে মাসে অ্যাকাউন্টে পাবো, আমাদের বাড়ির শ্রীবৃদ্ধি ঘটবে, কিন্তু মানুষ দেখতে পাচ্ছে লটারি মদে সেই 500 টাকা কোথায় চলে যাচ্ছে মানুষ আর খুঁজে পাচ্ছে না, গ্রামের মানুষ। এবং তার সাথে সাথে তার বাড়ির ছেলেটি বা মেয়েটি শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক বা কম শিক্ষিত হোক, প্রত্যেকেই বেকার। বেকার মানে 11 বছর ধরে এই মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ক্ষমতায় আছে, 12 বছর হতে চললো প্রায়, সেইখানে সমস্ত 12 বছর ধরে যাদের বহু যুবক যুবতী আছেন যাদের চাকরির বয়স পেরিয়ে গেল, তারা চাকরি পেলেন না, পাবেনও না আর। আচ্ছা, আপনারা মনে করছেন যে এই ইস্যুগুলো কোথাও কাজে লাগবে সামনে নির্বাচনের ক্ষেত্রে? হয়ে গেছে এক সুকান্ত, তো একদম সময় শেষ, আপনাকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি। সুকান্ত, অবশ্যই লোকসভা নির্বাচন তো ভালো ফল হবে। সুকান্ত মজুমদার সরাসরি আমাদের সঙ্গে ধন্যবাদ। ছিলেন, বিজেপির রাজ্য সভাপতি। সোজাসুজি স্বর্ণালী এখানেই শেষ করছি। এরপর দেখুন জব চায় বাংলা ময়ূকের সঙ্গে।